সুনামগঞ্জের টেকেরঘাট থেকে নেত্রকোনা পর্যন্ত যে সীমান্ত সড়কটা চলে গেছে, সেই সড়ক বরাবর গেলে বেশ কিছু ঝর্ণা আছে। কেমন দেশ কেমন? আলহামদুলিল্লাহ। যেমন দেখেন এই যে এই টংটা, এই টঙে ওনারা হচ্ছে বসার জন্য তো বেঞ্চ আছে, এই সাথে আবার একটা বেডও আছে। আমি কি অদ্ভুত রকম সুন্দর একটা জায়গা আছি। বাংলাদেশ আসলে কতটা সুন্দর এই জিনিসটা উপভোগ করতে পারবেন যদি দেশের একদম বিভিন্ন চিপা চাপায় ঘুরেন। দেখেন কি জোস লাগতেছে এই জায়গাটা। ট্রেন জার্নি বরাবরই খুব ভালো লাগে। আর আজকে আমার গন্তব্য হচ্ছে শ্রীমঙ্গলে, এই জন্য কালনী এক্সপ্রেসের অপেক্ষা করতেছি। ও সরি, আমার ট্রেন হচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস, এটার জন্য ওয়েট করতেছি এখন। আর ট্রেন চলে আসছে, ট্রেনের নাম হচ্ছে জয়ন্তিকা। এরা কি নিয়েছেন ভাই? একটা সুবিধা, বাসা থেকে বইরা খাওয়ান দাওয়ান আমার আম্মা দিছে রে ভাই। আচ্ছা, রাজু এত বিয়া করে নাই। তুই কি আনছস? আমি চাউমিন, এগুলো পরে ছোলা আমার বৌদি দিছে। আপনি কি আনছেন ভাই? নাকি আপনি আমি একই রাস্তার লোক? জোস জোস, একটা একটা করে খামু ভাই। পুরা রাস্তায় খাইতে খাইতে যাবো। কেমন দেশ কেমন? আলহামদুলিল্লাহ। আরো তো খাবার দাবার আছে। সকালে খাই নাই বেড়া, কমায় খা। মাংস কই? মাংস তো খেয়াল আছিস তুই। এখন হচ্ছে আরেকটা খাবার আইটেম রেডি। হ্যাঁ, এটা কি তুই আনছস? আমার লাভলি ওয়াইফ হচ্ছে কি ভীম লিকুইডের বক্স ভাই। ধন্যবাদ রাজু সাহেব। ওয়াও, দেখতেই ভালো লাগতেছে। এখন দেখা যাক খাইতে কেমন লাগে। রাজের মতো কিপটা মানুষ যে বাসাতে খাও না বেটা, আমি চিন্তাও করি রে। কমায় খাইস, এমনি তোর সিটে জায়গা নেই না। আরেকজনের চামচ নিয়ে বসে আছে খাবারের অপেক্ষায়। আমি বেশি খাবো না এই জিনিস, মানে এগুলো হেলদি খাবার না তো, বেশি খাই না। এসব ভালো লাগে না, গোস্ত মস্ত হইলে ভালো লাগে। আপনারা নাকি দাম বেশি নেন, এর লেগে ঘরের তেল লয়ে আইছে ওরা। এটা তো দেখে আমার কাছে 15 টাকার কমে মনে হচ্ছে, মানে অর্ধেক দিছে। ট্রেনের সিট গুলোতে এখন ঠিকঠাক মতো জায়গা হয় না। বিজনেস ক্লাস সিট দরকার ছিল, বাট একটা ব্যাপার হচ্ছে একটা সময় কিন্তু ঢাকা সিলেট রুটে বিজনেস ক্লাস ট্রেন, কিন্তু সবাই আগায়, আমরা পিছায় যাই। এখন আর বাংলাদেশের কোনো ট্রেনেই বিজনেস ক্লাস নাই। আমার মূলত এসিতে টিকিট কাটা ছিল, বাট ইচ্ছা করতেছে একটু ট্রেনের ইঞ্জিনে করে ট্রাভেল করব, এই জন্য আইসি। ট্রেনের ইঞ্জিনে বসে ট্রাভেল করার ডিসিশনটা ছিল পুরাই 100-100। বিশাল আকাশের নিচে দিগন্ত বিস্তৃত ভিউর মাঝে ছুটে চলা। আবহমান বাংলার প্রকৃতি দেখতে দেখতে এসে হাজির হয় চা বাগানগুলো। ইঞ্জিন থেকে চা বাগানগুলো খুবই জোস লাগছিল, মনে হচ্ছিল রং তুলির আঁচড় দিয়েছে কেউ। আর ফাইনালি চলে আসছি শ্রীমঙ্গলে, এখন নেমে যাব ভাই। জোস ছিল, জোস। শ্রীমঙ্গলে আমরা পরদিন ছুটে বেড়ানোর জন্য একটা লাল জিপ ভাড়া করি, আর সেটাতে করেই শ্রীমঙ্গলের নানান সব পথঘাট চা বাগানে চক্কর দিয়ে থাকি। বিশেষ করে লাউয়াছড়ার ভেতরের পথটাতে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। আর যদি আপনি শ্রীমঙ্গল যান, এই পথটা নানান সময় ট্রাভেল করবেন, এই পথটা নানান সময় নানান রকম লাগে। শ্রীমঙ্গল আসছিলাম মূলত সুনামগঞ্জ যাওয়ার পথে ছোট্ট একটা ব্রেক নিতে, মানে এইখানে জাস্ট আসি, একটু 2টা দিন সময় কাটায়, তারপরে হচ্ছে সুনামগঞ্জ যাই, এই কারণেই শ্রীমঙ্গল নামা। আর
লাউয়া ছড়ার ভেতরে যে রাস্তাটা, এই জিনিসটা ভাই একদমই আমি মিস দেওয়ার পক্ষপাতি না। তো এই রাস্তায় ব্যাপক ঘোরাঘুরি করছি, সুইমিং পুল এখন লাফাবো, তারপরে রওনা হব সুনামগঞ্জের দিকে। হাওড়ে যাইটা অনেক দিন হয়ে গেছে। দিনের বেলা হইচই চললো, রাতের বেলা আমরা একদম নীরবতা উপভোগ করতাম। শ্রীমঙ্গল থেকে দুপুরে ট্রেনের টিকিট বুক করি সিলেট যাওয়ার জন্য, কিন্তু ট্রেন লেট। মোটামুটি ঘন্টা দেড়েক পর স্টেশনে আসে ট্রেনটি। তবে এই পথের ক্ষেত্রে সাজেশন থাকবে, একদমই ঘুমাবেন না। পুরো পথটা চমৎকার রকম সুন্দর, সো ঘুমাইলেই লস। আর শ্রীমঙ্গল থেকে আসতে আসতে ভাই লেট হয়ে গেছে। বাংলাদেশ ট্রেন পুরো লেট। আইসা 6টার বাস ধরবো ভাবছিলাম, সেইটাও মিস করে ফেলছি। এখন এই যে 7টার বাসে সুনামগঞ্জ রওনা দিব। কেমনটা লাগে এত লেট করলে? যদিও বাসটা একদমই নতুন, দেখা যাক এই বাসে কেমন লাগে। হ্যালো, গুড মর্নিং পিপল। ব্যাপার হচ্ছে গতকাল রাতে আসছি, আস্তে আস্তে বেশ রাত হয়ে গেছে, কারণ সুনামগঞ্জ আসার পর আবার বাইক রাইড ছিল। এসে দিছি ঘুম। আর ভাই ফ্যান্টাসিতে এসি ছাইরা ঘুমাইতে যে আরাম, হাউস বোটও এনেছি যেন অবস্থা। টাঙ্গুয়ার হাওরে হাতে গোনা যে কয়টা ফুল এসি প্রিমিয়াম হাউস বোট রয়েছে তার মধ্যে ফ্যান্টাসি অন্যতম। এটিতে মোট 10টি কেবিন রয়েছে, রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম, বারান্দা, এসি সহ আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে। নিচে আমি বুকিং নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করেই এই বোটটা বুকিং করতে পারবেন। মোটামুটি বলা যায় যাযাবর জীবন কাটাচ্ছি। 2 দিন ছিলাম ফ্যান্টাসিতে, এখন ফ্যান্টাসি থেকে আবার শিফট হচ্ছি সাম্পানে। ওইখানে থাকবো 2 দিন। ওইখানে থেকে তারপরে দেখা যাক আবার কোন বোটে উঠা যায়। আর এখন অবশ্য জাদুঘাটাতে আছি। প্রচন্ড রোদ আজকে, প্রচন্ড রোদ। আর চলে আসি সাম্পানে। এই যে ওরা একটু আগে এখানে ঘাট দিছে, আজকে এইটাতে উঠে যাব। সাম্পান এটি হাওরের অন্যতম নন এসি প্রিমিয়াম হাউস বোট। এটিতে মোট কেবিন সংখ্যা 8টি। প্রতিটি কেবিনের সাথে রয়েছে অ্যাটাচড হাই কমোড ওয়াশরুম। এটির বুকিং নাম্বারও নিচে দিয়ে দিলাম। হাওরে এসে চমৎকার সুন্দর সুন্দর কয়েকটা দিন কাটায় ফেলছি। কিভাবে যে দিন রাতগুলো পার হয়ে গেছে টেরই পাইনি। এবার রওনা হচ্ছি বাংলাদেশের অন্যতম বিচ্ছিরি রোড দিয়ে ময়মনসিংহ এর দিকে। সুনামগঞ্জের ট্যাকের ঘাট থেকে নেত্রকোনা পর্যন্ত যে সীমান্ত সড়কটা চলে গেছে, সেই সড়ক বরাবর গেলে বেশ কিছু ঝর্ণা আছে। আজকে মূলত সেই ঝর্ণাগুলোই এক্সপ্লোর করব। তো চলেন ঝর্ণাগুলোর দিকে যাওয়া যাক। আপনি যদি চান তাহলে ঝর্ণার এই ঝিরিপথ ধরেও সামনের দিকে আগায় যেতে পারেন, বাট ব্যাপারটা খুবই রিস্কি, কারণ সামনেই ইন্ডিয়া। আর এই ঝর্ণাটা মূলত রাজাই ঝর্ণা। এইটা হচ্ছে ট্যাকের ঘাট থেকে নেত্রকোনার রাস্তার প্রথম ঝর্ণা। তো যাই হোক, এইটাতে ঘোরাঘুরি শেষ। এবার আমরা অন্য ঝর্ণাগুলোর দিকে আগাই। এখানে মানুষজন খুব কমই আছে, মানুষজন আজকে দেখতেই পাচ্ছেন না তেমন। আমরা এসে 3-4 জন পর্যটককে দেখছিলাম। চলেন সামনে আগানো যাক।
এখন অর্ধেক রাস্তা আসছি, ব্রিজের কাজ চলে, তো এটাই হচ্ছে আমাদের ভরসা। আমার বাকি ট্রিপগুলো আর এই ব্রিজটা যদি হয়ে যায় সবচেয়ে বেশি লস করবে যেই লোক, তার নৌকা ব্যবসা শেষ। লালঘাট ঝর্ণাটা আহামরি ভালো লাগে না আমার কাছে, তাছাড়া এটা বেশ রিস্কি একটা জোনে, কারণ একদম সাথেই ইন্ডিয়ার বর্ডার, তাই এটাতে যাওয়ার ক্ষেত্রে খুবই সাবধান। এখানে আবার থামছে হচ্ছে, আমরা খেয়া পার হবো। এখানে দেখছি একজন মাছ ধরতেছেন। আপনি যখন এদেশের পথে প্রান্তরে ঘুরবেন অনেক জোস জোস দৃশ্য দেখতে পাবেন। যেমন দেখেন এই যে এই টংটা, এই টঙে ওনারা হচ্ছে বসার জন্য তো বেঞ্চ আছে, এই সাথে আবার একটা বেডও আছে। ওইখান থেকে ভিউটা দেখেন, আবার ঠিক এই পাশের ভিউটা দেখেন, দেখছেন কি জোস লাগতেছে। আর এখন গন্তব্য আমাদের সোজা, সামনে আবার রাস্তা নাই, তাই খেয়াতে করে আমাদেরকে পার হইতে হবে। এইখানে অলস সময় কাটাচ্ছি, কারণ বোট কখন ছাড়বে, মানে খেয়া নৌকা কখন ছাড়বে তার কোনো ঠিক ঠিকানা নাই। আপনি আমাদের শিডিউল কর নাই কি লিখা? আসলে এখানে সিস্টেমটা হচ্ছে আপনার তত 5 থেকে 6টা বাইক আসলে পরে একটা নৌকা দেখাতে যায়, মানে একটা না 3টা আসছে, আর 3টা বাইক। আচ্ছা, আরেকটা কথা বলে আরো 3টা বাইক আসছে। অলস সময় কত তৌকির বলছো তো, অলসের একটা বক্তব্য দিই। তৌকির পেজের নাম হচ্ছে দাদা লেজি ট্রাভেলার তৌকির, এই নামে। তো উনি যে আসলে, আমি প্রথম যে মজা করে পেজের নামটা দিছি, আজকে তার জ্বলন্ত প্রমাণ আমি পাইছি। ওনাকে গতকাল বললাম ভাই আমরা কিন্তু ভোরে চলে যাব, কারণ আমরা ফার্স্ট আওয়ারই। উনি বলছে তো ভাই সমস্যা, আমাকে ডাক দেবেন, 5 মিনিট ভিতরে আমি রেডি হয়ে যাবো। তো আমি মূলত 6টায় রওনা দেওয়ার কথা, আমি আরো 1 ঘন্টা সময় দিলাম ঘুমানোর জন্য। 7টা থেকে ডাক দিলাম, উনি 5 মিনিটের ভিতরে রেডি হয়েছে। যখন বোট থেকে নামছে তখন বাজে 10:45। এই যে বৃষ্টি চলে আসছে, আর নৌকায় বসে থাকা যাবে না, চলেন দোকান দিকে চলেন। একটু আগেই বলতেছিলাম যে এখানে হঠাৎ বৃষ্টি আর দূরে মেঘ জমে আসছে, দেখেন এখন বৃষ্টি চলে আসছে। পুরা ঘাটে যারা ছিল সব ফাঁকা হয়ে গেছে, বাইক গুলো সব এখানে রেখে দিচ্ছে, যে যার যার মতো সব ভেঙে গেছে। আমি কি অদ্ভুত রকম সুন্দর একটা জায়গা আছি, দেখেন রাস্তা দেখছেন। এবং এইখান থেকে এখন আর একটা খেয়া নিতে হবে, নিয়ে তারপরে যাইতে হবে অপোজিট পাশে, মানে এই সুনামগঞ্জ থেকে সীমান্ত সংলগ্ন রাস্তা দিয়ে এই যে যাচ্ছি ভাই, এই এক্সপিরিয়েন্স ময়মনসিংহ যাওয়ার পথে যখনই সুনামগঞ্জের বর্ডার শেষ, মানে সুনামগঞ্জ জেলার সীমান্ত, তারপর থেকে চমৎকার রাস্তা পাইতেছি, পুরাটাই হচ্ছে পিচ ঢালা। এই পথ দিয়ে আস্তে আস্তে একটা ব্রিজের উপর থামলাম, জাস্ট মেঘালয়ের পাহাড়গুলোর ভিউটা দেখেন, কি জোস লাগতেছে। পুরা মাঠ, এরপরই পুরো পাহাড়। আমরা এখন অবশ্য পাহাড়ের দিকে যাব একটু, চলেন যাওয়া যাক। বাংলাদেশের পথে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে মুগ্ধ হবার মতো সৌন্দর্য, শুধু ঘর থেকে পা ফেলে দেখা হয়নি কখনো। পথের বাঁকে ঘুরতে ঘুরতে এসে হাজির হই ময়মনসিংহ। আর শেষমেশ ট্রেন মিস করছি, কারণ ট্রেন ব্যাপক মাত্রায় লেট ছিল। প্লাবন ভাই এসে বাস স্ট্যান্ডে ছেড়ে যাচ্ছে, ইনশাল্লাহ আবার দেখা হবে প্লাবন ভাই। আবার ময়মনসিংহ আসবো কখনো। বেশ কিছুদিন পর আবার যাচ্ছি সেই ইট পাথরের বিচ্ছিরি রকম শহর ঢাকায়।